My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র অ্যানালাইসিস করব। দেখো প্রথম ইউনিট টেস্টে ক্লাস 9-এ ভূগোলের নাম্বার থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর, সম্পদের প্রকৃত জননী হলো, এখানে অপশন আছে এ উদ্ভিদ, বি আছে মানুষের জ্ঞান, সি আছে চাহিদা, ডি আছে প্রকৃত। দেখো প্রকৃতি, এর মধ্যে দেখো বলবো যে সম্পদের প্রকৃত জননী বলা হয় কাকে বলতো? বি নাম্বার অপশন, মানুষের জ্ঞানকে বলা হয় সম্পদের প্রকৃত জননী। এবার কথা হচ্ছে এটা কেন বলা হয়, যদি আমরা ব্যাখ্যাটা জানি তাহলে কিন্তু এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে সম্পদ রিলেটেড তাহলে কিন্তু আমরা সুন্দর লিখতে পারবো। চলো এবার আসছে আমরা অ্যানালাইসিসে। প্রথমত দেখো প্রকৃতিতে অনেক রকমের উপাদান কিন্তু আমাদের সামনে থাকে, তাই না? এবার সেই উপাদানটা একটা মানুষ যতক্ষণ সেটা না বুঝতে পারে এবং তার প্রতি যদি বলি যে জ্ঞান বুদ্ধি এবং তার প্রয়োজনীয়তা, তার প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে যতক্ষণ না মানুষ বুঝতে পারছে তার প্রয়োজন, আমরা আমাদের জীবনে তার প্রয়োজন কতটা আছে, যতক্ষণ আমরা সেটা বুঝতে পারছি না ততক্ষণ কিন্তু সেটা কিন্তু সম্পদ নয়। এবার লক্ষ্য করো আমাদের চারপাশে ধরো সোনা ছড়িয়ে আছে, যদি সোনা সম্পর্কে আমরা না জানি, তো যেরকম ধরো সোনার আকরিক বা লোহার আকরিক, লোহা আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, আকরিক লোহা ছড়িয়ে আছে। এবার সেই আকরিক লোহাটা যদি আমরা তার থেকে লোহা বের করতে না পারি এবং তার প্রয়োজনীয়তা যদি না বুঝি, তবে কিন্তু সেটা কিন্তু কখনো কিন্তু সম্পদে পরিণত হবে না। তার জন্য বলছে যে মানুষের জ্ঞান, অর্থাৎ মানুষের জ্ঞান থাকলে কিন্তু তার প্রয়োজনীয়তা এবং তার থেকে আমরা সুন্দর করে যে সম্পদ বের করতে পারি, আকরিক লোহার থেকে যে লোহা বের করছি সেটা যদি জানি, তবেই কিন্তু আমরা সেটাকে সম্পদে পরিণত করতে পারবো। তার জন্যই বলবো যে সম্পদের প্রকৃত জননী অ্যাকচুয়ালি কি? মানুষের জ্ঞান হবে। একদম ক্লিয়ার আমাদের আইডিয়া। নেক্সট আছে নীল গ্রহ হলো, দেখো অপশন আছে মঙ্গল, পৃথিবী, বুধ এবং বৃহস্পতি। অ্যাকচুয়ালি নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। এবার যদি এই সম্পর্কিত একটা টিকা আসে নীল গ্রহ সম্পর্কে, আমরা কিন্তু সুন্দর করে বানিয়ে লিখতে পারবো। চলো অ্যানালাইসিস শুরু করছি। দেখো আমরা যদি পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশ থেকে, অর্থাৎ স্পেস থেকে যদি আমরা মহাকাশ থেকে যদি পৃথিবীকে দেখি, তাহলে দেখবো যে পৃথিবীর উপরে প্রচুর পরিমাণে কিন্তু জলরাশি রয়েছে, অর্থাৎ জল রয়েছে। সেই জলটা কোথায় রয়েছে? সমুদ্র, সাগর, মহাসাগর এবং অন্যান্য সিস্টেমে। এইবার যদি বলি যে এই জলের পরিমাণটা কত, আমাদের ভূপৃষ্ঠে এই জলভাগের পরিমাণ কিন্তু 71%। এই 71% জল যদি তুমি স্পেস থেকে দেখো, মহাকাশ থেকে দেখো, তাহলে পৃথিবীকে দেখাবে কি বলো তো? দেখাবে হচ্ছে নীল কালারের। এই কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তাহলে আমরা এক্সপ্লেনেশন জানলাম, শুধু শর্ট প্রশ্ন না, তার পাশাপাশি কিন্তু আমরা ডিটেলস জানলাম। এটাকেই বলবো আমরা অ্যানালাইসিস। নেক্সট দেখো 3 নম্বর, সূর্যের কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক? তো বলছে সূর্যের সবথেকে কোন গ্রহের ক্ষেত্রে পৃথিবীর, আমরা যদি চিন্তা করি যে সূর্যের কোন গ্রহের ক্ষেত্রে পরিক্রমণ অর্থাৎ সবথেকে বেশি স্পিডে ঘুরছে, তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে কী বলতো? অপশন নাম্বার বি, অর্থাৎ বুধ হবে। বুধের কিন্তু পরিক্রমণের বেগ সর্বাধিক। এবার ব্যাখ্যা যদি বলি তাহলে বলবো দেখো কোনো গ্রহের পরিক্রমণ বেগ কী হয়, দেখো সূর্য থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। আমরা কেপলারস ল পড়বো ফিজিক্সে, তাই না, ক্লাস 12-এ গিয়ে। তো দূরত্ব কিন্তু এখানে ফ্যাক্টর করছে। এবার সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহের নাম কি? অবশ্যই বুধ। যেহেতু সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, তার জন্য সূর্যের মহাকর্ষের প্রভাবে কী হয়, বুধ অর্থাৎ দেখো সূর্যের তো একটা মহাকর্ষ বল রয়েছে না, তো এই কারণে কী হচ্ছে যে বুধের যে দ্রুত, এবার স্পিড যদি বলি, যে ভ্যালোসিটি যদি বলি অর্থাৎ দ্রুতি, বা যদি বলি যে বুধের যে গতিটা, অর্থাৎ সেই গতিটা কী হয়, মারাত্মক হারে বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ সূর্যকে খুব স্পিডে কিন্তু সে প্রদক্ষিণ করে। তাই সৌরজগতের গ্রহগুলির মধ্যে সব থেকে যদি বলে যে গতিকার বেশি, তাহলে আমাদের বলতে হবে যে বুধের সর্বাধিক গতিবেগ হয়। এটা অ্যানালিসিস হলো। হ্যাঁ, নেক্সট দেখো 4 নম্বর বলছে যে কোনটি গচ্ছিত সম্পদ? দেখো গচ্ছিত সম্পদ কি? প্রথমত দেখো আমরা গচ্ছিত সম্পদ, এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে খনিজ তেলকে বলবো। এবার অনেক সময় প্রশ্ন আসে কিন্তু গচ্ছিত সম্পদ সম্পর্কে টিকা লেখো, আর অ্যানালাইসিস করা মানে প্রত্যেকটা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন ডিটেল জানবো। এবার দেখো গচ্ছিত সম্পদ বলতে সেই সমস্ত সম্পদকে বোঝায় যা প্রকৃতির ভাণ্ডারে নির্দিষ্ট পরিমাণে কী থাকে অর্থাৎ জমা হয়ে রয়েছে বা সঞ্চিত রয়েছে, এবং একবার ব্যবহার করলে তার সহজে কিন্তু পুনরুদ্ধার বা সেটা কিন্তু আমরা ফিরে পাবো না। এটা কিন্তু গচ্ছিত সম্পদের সংজ্ঞা গেল। এবার উদাহরণ হিসেবে তুমি আরও অনেক ডিটেলস বলতে পারো। তবে দেখো আমরা আরেকটু টপিক জানি, যেরকম ধরো বাতাস, তারপরে সূর্যের আলো, সমুদ্রের জল, এগুলো কি বলো তো প্রতিটা নিয়ত কিন্তু আবার কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু নবায়িত অর্থাৎ নবীকরণভাবে অর্থাৎ নবায়িত হিসেবে কিন্তু আমাদের সামনে আসছে। তাই এগুলো গচ্ছিত সম্পদের মধ্যে পড়ছে না। কিন্তু খনিজ তল তুমি যদি চিন্তা করো তাহলে বলবো যে অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে কী হচ্ছে, পৃথিবীর ভূগর্ভে অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূগর্ভে কী হচ্ছে, জমা হয়ে রয়েছে। এবং এদের যে ভাণ্ডার, এটার যে সঞ্চয়, সেটা কিন্তু সীমিত, কারণ একদিন না একদিন এটা কিন্তু শেষ হয়ে যাবে। যেগুলো একদিন শেষ হয়ে যাবে এবং যেগুলো পৃথিবীর মধ্যে কী আছে গচ্ছিত বা সঞ্চিত হয়ে আছে, তাদেরকে কিন্তু আমরা বলবো কি গচ্ছিত সম্পদ। তার জন্য খনিজ তেলকে আমরা গচ্ছিত সম্পদ বলতে পারি। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্ন, 5 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত?
তো এই পার্থক্য কিন্তু 43 কিমি ধরা হয়। এইবার পৃথিবী দেখো সম্পূর্ণ কিন্তু গোলাকার নয়, আমরা সবাই জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, কারণ হচ্ছে এটি নিরক্ষীয় অঞ্চলের সামান্য কী হয় একটু মোটা বা স্ফুত টাইপের বলবো, আর মেরু অঞ্চলের সামান্য একটু কী বলবো চাপা টাইপের হয়। এবার নিরক্ষীয় ব্যাসের মান আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে সেটার মান কত হয় বলো তো 12,700 সম্ভবত 56 কিলোমিটার সামথিং এরকম, এবং মেরু ব্যাসটা কী হয় বলো তো 12,713 কিলোমিটার সামথিং। এবার এই দুটোকে যদি ডিফারেন্স করো তাহলে কিন্তু সেই পার্থক্য 43 কিলোমিটার হবে, অর্থাৎ 43 কিলোমিটার হবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, প্রত্যেকটা প্রশ্নের কারণ কিন্তু আমরা জানবো, অ্যানালাইসিস করবো। দুয়ে দেখো বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি শুদ্ধ সেগুলির পাশে শুদ্ধ এবং যেগুলি অশুদ্ধ তার পাশে অশুদ্ধ লেখো। আচ্ছা, যেগুলো ঠিক তার পাশে ঠিক লিখবো, যেগুলো ভুল তার পাশে ভুল লিখব। প্রথম প্রশ্ন, করিওলিস বল 2 মেরুতে সবথেকে বেশি, এটা সত্য হবে না মিথ্যা হবে? দেখো এটা কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ সত্য হবে। কারণ যদি বলি তাহলে বলবো যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট হয় করিওলিস বল, তাই তো? এই বল কী হয় মেরু অঞ্চলে কী হয় সর্বাধিক হয় এবং নিরক্ষীয় অঞ্চলে কী হয় কম হয়, তার জন্য এটা কী হবে সত্য হবে। নেক্সট, পৃথিবীর কক্ষপথের আকৃতি গোলাকার। একদম পৃথিবীর কক্ষপথের আকৃতি গোলাকারই হয়, কারণ আমরা এক্ষেত্রে বলতে পারি না এটা গোলাকার, কারণ আমরা জানি যে পৃথিবীর কক্ষপথের আকৃতি কী হয়, আমরা জানি যে উপবৃত্তাকার হয়, অর্থাৎ গোলাকার নয়। পৃথিবীর কক্ষপথের আকৃতি কি উপবৃত্তাকার হয়, ঠিক আছে? এবং সেই উপবৃত্তাকার কক্ষপথের মাঝে কী হয় সূর্য অবস্থান করে। কীরকম টাইপের দেখো ছবি দেখলে আমরা বুঝবো যে এটা যদি সূর্য হয় তাহলে পৃথিবী এরকম একটা কক্ষপথে কিন্তু অবস্থান করে। আমরা পড়তে পড়তে কখনো পড়ছি অনুসর অবস্থান অপসর অবস্থান, তাই না? এই অনুসর অবস্থান অপসর অবস্থান অর্থাৎ পৃথিবীর থেকে সূর্যের একটা দূরত্ব কম বেশি হয়, তাই না? তো এই ক্ষেত্রে কী হয় উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু পৃথিবী ঘুরছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি অশুদ্ধ বা ভুল। নেক্সট, অধিবর্ষ বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, এটার ব্যাখ্যাটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না? অধিবর্ষ বলতে লিপ ইয়ার, যে বছর দেখো নর্মালি ফেব্রুয়ারি মাস কত হয় 28 দিনে হয়, কিন্তু যে সমস্ত বছরগুলো লিপ ইয়ার হয় সেগুলো কী হয় একটা দিন বাড়ানো হয়, তো সেই ক্ষেত্রে ডেটটা কী হয় 28 দিনের পরিবর্তে একদিন যোগ করে 29 দিন করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, ডিগবয় তৈল খনিটি অবস্থিত আসামে, এটা কিন্তু আমরা বলবো ঠিক, এটা ওখানেই অবস্থিত। NHPC হলো জলবিদ্যুৎ সংস্থা। আচ্ছা, NHPCর মানে নাকি পুরো নাম কি দেখো, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। কি বললাম? ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এটা কিন্তু জলবিদ্যুৎ সংস্থা, একদম ঠিক, এটা শুদ্ধই হবে। নেক্সট আসছি তিনি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সম্পদ সর্বদা ড্যাশ, সম্পদ সর্বদা কিন্তু আমরা বলতে পারি যে গতিশীল, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু এটা আমরা বলতে পারি যে সম্পদের সংজ্ঞা, তার ব্যবহার, তার প্রয়োজনীয়তা, তার প্রাপ্যতা, তার A to Z এগুলো কিন্তু পরিবর্তন ঘটতে থাকে, তার জন্য সম্পদকে কিন্তু গতিশীল বলা যেতে পারে। CIL এর পুরো নাম কি? দেখো CIL এর মানে হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, তাই না? কোল ইন্ডিয়া লিমিটেড। চলে আসছি নেক্সট প্রশ্নতে, 3 নম্বর, ভারতের সবচেয়ে বড় খনিজ তেল উত্তোলন সংস্থাটির নাম হলো ড্যাশ, এটাকে বলা হয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, সংক্ষেপে বলা হয় ONGC। ক্লিয়ার? নেক্সট, সৌরজগতে বর্তমানে বামন গ্রহের সংখ্যা ড্যাশ, কতগুলো আছে দেখো, বর্তমানে 5টি রয়েছে, ঠিক আছে? এগুলোর নাম আমাদের জানতে হবে, কি কি? প্লুটো, এরিস, তারপরে হাউমিয়া, ম্যাকেমা এবং সেরেস, এরকম কিন্তু বলা হয় বামন গ্রহের মধ্যে পড়ছে। নেক্সট, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হলো কয়লা, তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পড়ছে, তাই না? কয়লা পশ্চিমবঙ্গের কী বলতো সবথেকে বড় বলতে পারি যে তাপবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল, যা আমরা বলতে পারি যে কয়লা ব্যবহারের মাধ্যমে কিন্তু হচ্ছে, অর্থাৎ বিদ্যুতের জন্য কিন্তু আমরা কয়লার উপর অনেকটাই ডিপেন্ডেবল, অনেকটাই। নেক্সট হচ্ছে 4 প্রশ্ন, টিকা লেখো, যে কোনো দুটি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে অ্যালবেডো, খুব পরীক্ষায় আসে। অধিবর্ষ ইম্পর্টেন্ট, অপসর অবস্থান, অনুসর অবস্থান, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে কিন্তু এগুলো। এবার অ্যালবেডো কী জিনিস দেখো, অ্যালবেডো হলো কোনো আমরা বলতে পারি যে পৃষ্ঠের উপর, তারা ধরো পৃথিবী পৃষ্ঠের উপর যে সৌর বিকিরণ পড়ছে তার প্রতিফলন করার ক্ষমতাটাই হচ্ছে অ্যালবেডো। আমরা এর পরিমাণ বলতে পারি 0 থেকে 1 পর্যন্ত বা ভগ্নাংশ, শতাংশ, বিভিন্নভাবে কিন্তু আমরা এটা প্রকাশ করি, ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে কতটা তাপ বিকিরিত হয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে, সেটাই কিন্তু বলবো। আর তার সাথে সাথে কিন্তু এই তাপটা শুধুমাত্র ফিরে যায় না, কিছু কিছু তাপ কিন্তু পৃথিবীতে শোষিত হচ্ছে, যেরকম কালো কালো জায়গা বলতে পারে, যেরকম পিচের রাস্তা বলতে পারে, বা কালো অংশ বা ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় কিন্তু এর পরিমাণটা, অর্থাৎ এই তাপমাত্রা কিন্তু শোষিত হতে থাকে। আচ্ছা, যদি অ্যালবেডোর পরিবর্তন ঘটে তাহলে পৃথিবীর কী হবে বলো তো? তাপমাত্রা, ক্লাইমেট যেটা আছে, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ বলো, বা তাপমাত্রা, জলবায়ু, বা আমাদের বলতে পারি যে আমাদের পরিবেশে বিভিন্ন রকম কিন্তু প্রাকৃতিক পরিবর্তনগুলো দেখা দিবে। ওকে, আচ্ছা, নেক্সট বলছে অধিবর্ষ কি? দেখো অধিবর্ষ সম্পর্কে টিকা বলছে, অধিবর্ষ হলো সেই বছর যেখানে আমরা চিন্তা করি কীরকম, দেখো যে বছর কী হয় ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে কী হয় 29 দিন হয়, সেটা হচ্ছে অধিবর্ষের মধ্যে পড়ছে। আচ্ছা, এটার কারণ কি? আর এই ক্ষেত্রে কী হয় প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু একটা অধিবর্ষ আসে বা লিপ ইয়ার আসে।
এবারের কারণটা কি আমাদের জানতে হবে। দেখো নর্মালি পৃথিবীর যদি বলি যে পৃথিবীর সূর্যকে যে প্রদক্ষিণ করছে কি না, সেই প্রদক্ষিণ করতে পৃথিবীর টাইম লাগছে কত, 365 দিন। কিন্তু অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি তার থেকে সামান্য পরিমাণ বেশি লাগে, অর্থাৎ 365.25 দিন ধরা হয়। ক্যালকুলেশনে বলা হয় 365.25, অর্থাৎ এই দেখো 0.25, এটা কিন্তু এক্সট্রা। এটা এই তারতম্যটাকে মেলানোর জন্য 4 ইন্টু করা হয়, অর্থাৎ 0.25 ইন্টু 4, দ্যাটস ইকুয়াল টু, উই ক্যান সে দ্যাট একদিন হচ্ছে। এই কারণে লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়, একটা এক্সট্রা দিন ধরা হয়, অর্থাৎ 4 বছর পরে। অর্থাৎ এই সামঞ্জস্য 365.25 অর্থাৎ 0.25কে মেলানোর জন্য কিন্তু একটা এক্সট্রা দিন কিন্তু ধরা হয়। এই অতিরিক্ত দিনটি সাধারণত আমরা বলতে পারি যে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সাথে কী হয়, একদিন যুক্ত হয়ে প্রতি 4 বছর অন্তর একদিন বেড়ে যেয়ে কী হয়, আমাদের লিপ ইয়ার অর্থাৎ 29 দিন তৈরি হচ্ছে। ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, এরপর চলে আসছি পরের প্রশ্ন। আচ্ছা, অপসূর অবস্থান, অনুসূর অবস্থান। এবার দেখো অপসূর অবস্থান অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে সর্বাধিক যে দূরত্ব যখন হয়, অর্থাৎ আমরা তো একটু আগেই পড়লাম যে পৃথিবী এবং সূর্য, এই দেখো কি হয়, ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে সূর্য, কালার চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এই দেখো এটা হচ্ছে আমরা বলতে পারি আলটিমেটলি সেই অবস্থানটা, অর্থাৎ এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী কিন্তু ঘুরছে। দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো কমছে কখনো বাড়ছে। এই যে যেটা সব থেকে বেশি ডিস্টেন্স সেটা হচ্ছে অপসূর, আর যেটা কাছাকাছি ডিস্টেন্স সেটা হচ্ছে কি অনুসূরের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তো অপসূরের ডেটটা কি বলতো, 4 জুলাই, আর এই ক্ষেত্রে 15 কিলোমিটার প্লাস হয়ে যায় ডিস্টেন্সটা। আর অনুসূর অবস্থান 14 কিলোমিটার সামথিং যেটা আছে, 14 কিলোমিটার 80 বা 70 কিলোমিটার সেটা কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, পৃথিবীর বলবো যে দূরত্বটা অনেকটা কমে যায়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট চলে আসছে দেখো পরের প্রশ্নতে, পার্থক্য লেখো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি। এই একটা প্রশ্ন সেট কিন্তু তোমাকে অনেকটা হেল্প করবে তোমার পরীক্ষা দেওয়ার জন্য। দেখো আমি কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করছি, একদম যথেষ্ট হেল্পফুল করবে এবং সুন্দর একটা রিভিশনও কিন্তু তোমার হয়ে যাবে ভূগোলে। দেখো পরের যে প্রশ্ন রয়েছে যে পার্থক্য লেখো প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। প্রথমত দেখো প্রচলিত শক্তিগুলো কি হচ্ছে, প্রচলিত শক্তিগুলোর নাম কি, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এই যেগুলো আছে এগুলো একদিন সময়ের সাথে শেষ হয়ে যাবে, এগুলোকে বলে প্রচলিত শক্তি। আর অপ্রচলিত শক্তির উদাহরণ বলতে পারি সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এই যে বিষয়গুলো আছে, জোয়ার ভাটা শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তির মধ্যে পড়ছে। এইবার পরিবেশের মধ্যে যদি বলি যে দূষণ সব থেকে বেশি কে ঘটাচ্ছে, প্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি কী করছে, দূষণটা কম ঘটাচ্ছে। এবার যদি বলি যে এর ভাণ্ডারটা, প্রচলিত শক্তি কী হবে, একদিন না একদিন শেষ হয়ে যাবে, এর ভাণ্ডারটাও সীমিত। আর অপ্রচলিত শক্তি কিন্তু লং টাইম ধরে চলবে। এখন সূর্যের আলো যতদিন ধরে চলবে ততদিন সৌরশক্তি আমরা পাবো, তাই কি না? তো এইটা আমি কিন্তু বলতে পারি। আর আরেকটা বিষয়, বর্তমানে কিন্তু প্রচলিত শক্তিটা বেশি ব্যবহার করা, অপ্রচলিত শক্তিটা কম ব্যবহার করা। তবে বিজ্ঞানী মহল এবং বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে অপ্রচলিত শক্তির উপর কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন চলে আসছে, দেখো এখানে নেক্সট প্রশ্ন কোনটা আসছে আমরা লক্ষ্য করো যে 6 নম্বরে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3, 4, 12 রয়েছে। নাম্বার, পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি কী কী এবং দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন? দেখো ঋতু পরিবর্তনের অনেকগুলো কারণ হতে পারে। প্রথমত বলতে পারি যে পৃথিবীর বার্ষিক গতি। তো পৃথিবী কী করে, সূর্যের চারদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাই কি না? এই গতির কারণে বলতে পারি যে তারপরে দেখো তো পৃথিবীর একটা হেলানো অবস্থান। তো পয়েন্ট 2 প্রথমত বলতে পারি পৃথিবীর বার্ষিক গতির জন্য হতে পারে, দ্বিতীয়ত পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের জন্য হতে পারে, তাই না? এই হেলানোর কারণে কী হচ্ছে, বছরের বিভিন্ন সময় সূর্যের আলো পৃথিবীর বিভিন্ন গোলার্ধে সরাসরি পড়ে, কোনো জায়গায় তির্যকভাবেও পড়ে, এই কারণে তাপমাত্রার ডিফারেন্স হতে পারে। এটা হচ্ছে বলতে পারি ঋতু পরিবর্তনের কারণ। আর দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন? দেখো দিনে দুবার জোয়ার ভাটার কারণ আছে। দেখো প্রথমত আমরা বলতে পারি যে মেন কারণ কিন্তু চাঁদের, আমরা যেটাকে বলি যে গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন, গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন, দ্যাটস মিন চাঁদের মহাকর্ষের জন্য হতে পারে। দেখো চাঁদের মহাকর্ষ পৃথিবীর জলভাগকে কী করে, চাঁদ পৃথিবীকে কিন্তু আকর্ষণ করে। এই আকর্ষণের জন্য পৃথিবীর যেটা একদম নরম শিথিল অংশ, অর্থাৎ আমরা যদি বলি সেটা হচ্ছে কি জলীয় অংশ, সেটা কি হয়, চাঁদের আকর্ষণের জন্য এটা ফুলে ওঠে, এর জন্য কী হচ্ছে, জোয়ারের সৃষ্টি হচ্ছে। আবার একই রকম যখন ওই অবস্থান থেকে চাঁদটা অন্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ আকর্ষণটা পৃথিবীর অন্য প্রান্তে আকর্ষিত হচ্ছে, সেই জায়গার থেকে হচ্ছে জলটা কী হচ্ছে, যেখানে জল ফুলে উঠছিল সেখান থেকে আকর্ষণ তো থাকলো না, অন্য অংশ আকর্ষিত হচ্ছে, তো সেখানে জল ডাউন হলো, আবার অন্য অংশ জলটা উঠছে। এইভাবে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি আমি বলতে পারি। আবার একই রকম দেখো বলতে পারি যে দেখো আমরা একটা সময় বলি না পৃথিবীর কেন্দ্র থেকে একটা বল রয়েছে, যেটা আমরা ফিজিক্সের ভাষায় বলি অভিকেন্দ্রিক বল, অপকেন্দ্রিক বল, অলিক বল, এই যে সিস্টেমেটিক ওয়েগুলো রয়েছে, এই কারণে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে হচ্ছে। আবার বলতে পারি যে সূর্যের প্রভাবে, দেখো সূর্যের প্রভাবে বলবো যে সূর্যের যদি বলি দেখো সূর্যের মহাকাশ রয়েছে, তাই না, যে কারণে জোয়ার ভাটার সৃষ্টি হতে পারে, এরকম কারণগুলো বলতে পারি। ক্লিয়ার? নেক্সট দেখো আরেকটা প্রশ্ন আছে, চিত্রসহ উভয় গোলার্ধের ঋতু পরিবর্তন সম্পর্কে যা জানো লিখো। দেখো প্রথমত উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল যেটা বলবো, যেটা হচ্ছে 21শে জুনের দিকে হয়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবথেকে বেশি থাকে, ফলে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং দিন বড় হয়, যে কারণে গরম টরম ইত্যাদি কিন্তু হয়, যে কারণে গ্রীষ্মকালীন সূচনা হয়। এবার দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল কখন হয়, দেখো 22শে ডিসেম্বর, যে সময়টা কী হয়, সূর্য ঠিক দক্ষিণ গোলার্ধে কী হয়, একদম কী বলবো যে ডাইরেক্ট সানলাইট দিচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা বেশি হচ্ছে।
তো এটা হচ্ছে বিষয়গুলো। আবার একই রকম শরৎকাল বসন্তকাল যেটা 20 সেই ডিসেম্বর থেকে 21 মার্চের মধ্যে পড়ছে। এবং এর পাশাপাশি কিন্তু তোমাদের একটা সুন্দর ছবি আঁকতে হবে এবং ব্যাখ্যা করবে। আমি কিন্তু তোমাদের একটা কুইক রিভিশনে হেল্প করছি যেন তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয় এবং সুন্দরভাবে যেন তোমাদের একটা প্রিপারেশন হয়। প্রশ্নগুলো ধরার চেষ্টা করো, সেটাই আমি চেষ্টা করছি। দেখো সি নাম্বার, পূর্ণভব সম্পদ এবং অপূর্ণভব সম্পদ ব্যবহারের অসুবিধাগুলি লেখো। আচ্ছা, প্রথমত দেখো পূর্ণভব সম্পদের ব্যবহারের অসুবিধা কী হতে পারে। প্রাথমিক যদি আমরা বলি যে আমাদের এই যে সৌরশক্তি বলো, তারপরে যদি বলি যে বায়ু বা টারবাইন জলবিদ্যুৎ প্রকল্প, এগুলো স্থাপনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সার দরকার পড়ে। তো এই ক্ষেত্রে যে টাকার দরকার রয়েছে কিনা, খরচ যেটা রয়েছে সেটা কিন্তু উপযুক্ত পরিমাণে নেই। তাহলে এটা একটা প্রবলেম তো হতে পারে যে উপযুক্ত পরিমাণে মূলধনের অভাব হতে পারে, একটা পয়েন্ট, তাই কি না? এটা বানিয়ে লিখবে। তারপর বলতে পারি যেরকম ধরো বিভিন্ন পরিবেশগত সমস্যা হতে পারে। নাম্বার 2 পয়েন্ট, কীভাবে? দেখো কোনো কোনো জায়গায় একটা বড় জলবিদ্যুৎ প্রকল্প তুমি তৈরি করবে, এবার সেখানে দেখা যাচ্ছে যে সেখানে ফরেস্ট হোক বা অন্যান্য লোকবসতি ইত্যাদি প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেই কারণে উপায় মানে ইচ্ছা থাকলেও কিন্তু সব জায়গায় আমরা উপায় এটা করতে পারছি না। এটা একটা সীমিত একটা বিষয় বলতে পারি। আবার যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যাপার রয়েছে, পরিবর্তনশীল কিছু কিছু সোর্স রয়েছে। দেখো অনেক সময় আমরা কী করি যে হয়তো সৌর বায়ু ইত্যাদি আমরা ঠিকমতো পাচ্ছি না, আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু সেটা জায়গাটা আমরা এটা প্রতিস্থাপন করতে পারছি না। তারপরে দেখো সৌর প্যানেল বলো, বায়ু টারবাইন বলো, এটার জন্য তো বিশাল জমির প্রয়োজন, সেটা হয়তো ঠিকমতো পাচ্ছি না, এটাও একটা পয়েন্ট হতে পারে। তারপরে যেরকম বলতে পারি যেরকম বিভিন্ন টাইপের জায়গা হতে পারে। দেখো সব জায়গায় দিনের আলো পরিষ্কার, হয়তো সোলার বসালাম কিন্তু সেই জায়গাটায় হয়তো ঠিকমতো আলো পাচ্ছি না, বিভিন্ন কারণে পরিষ্কার আকাশ নেই, সেটা হতেই পারে ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে, এরকমও কিন্তু হতে পারে, তাই না? আচ্ছা চলে আসছে দেখো নেক্সট পয়েন্ট প্রশ্নতে বললো দেখো অপূর্ণভব সম্পদের ব্যবহারের অসুবিধা। অপূর্ণভাবে বলতে কীরকম, পেট্রোল ডিজেল কয়লা এরা। তো এটা প্রথমত এই অসুবিধা কী, এরা কী করবে, দূষণ ঘটাবে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি তাহলে কী হবে, সেটা পুড়লে পরে প্রচুর পরিমাণে কী হবে, বায়ু দূষণ ঘটবে, অ্যাসিড বৃষ্টি হবে, গ্রিন হাউস ইফেক্টের পরিবর্তন হবে, তার পাশাপাশি জলবায়ুর পরিবর্তন হবে, এটা হতে পারো। তারপরে দেখো পরিবেশের ধ্বংস হতে পারে, খনিজ তেল কয়লা এগুলো উত্তোলন করলে অনেক সময় কিন্তু আমরা বলতে পারি যে বনভূমি এটা ক্ষতিগ্রস্ত হতে পারে, ভূপৃষ্ঠ ক্ষতি হতে পারে, এটা একটা পয়েন্ট হতে পারে। তারপরে এটা লিমিটেশন, একটা ভান্ডার রয়েছে, অর্থাৎ সীমিত একটা ভান্ডার রয়েছে, অপূর্ণভব সম্পদের ভান্ডার কিন্তু সীমিত। তো ভবিষ্যতে এটা না পাওয়া যেতে পারে, তার জন্য ভবিষ্যতে একটা প্রবলেম হতে পারে, এটা যেটা বলি এনার্জি বা শক্তির একটা সংকট হতে পারে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে যে সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো। সম্পদ সংরক্ষণ বলতে বোঝায় বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মের চাহিদা পূরণের জন্য আমরা কী করব, সেই সম্পদটা একদম খুব ভালোভাবে ব্যবহার করব, যেটা কী করবো যে সেটা যেন ভবিষ্যতের জন্য শেষ না হয়, মানে যতটা দরকার ততটুকু ব্যবহার করবো, বিনা কারণে নষ্ট বা অপচয় করবো না। কনসেপ্ট ক্লিয়ার? এর মূল উদ্দেশ্য কী বলতো, সম্পদের দীর্ঘস্থায়ী ব্যবহার যেন আমরা করতে পারি, মানে দীর্ঘদিন যেন ব্যবহার করতে পারি, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই সম্পদটা বাড়িতে পেতে পারে, এগুলো কিন্তু আমরা বলতে পারি। তো সংরক্ষণ সম্পদের পুনর্ব্যবহার, বিকল্প উৎসের ব্যবহার এবং ব্যবহারের পরিমাণ কমানোর উপর জোর দিতে হবে। কেন? যেটা আমরা ব্যবহার করছি সেটা একটু কমিয়ে দিয়ে অন্যান্য বিকল্প যে শক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা, এখানে দেখো বলেছে উদাহরণসহ সম্পদের ব্যাখ্যা। তাহলে উৎপত্তির ভিত্তিতে আমরা বলতে পারি যেরকম ধরো প্রাকৃতিক সম্পদ যেরকম রয়েছে, তো দেখো তো সম্পদের বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে। প্রথমত দেখো উৎপত্তির ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ হতে পারে যেরকম মাটি, জল, বায়ু, খনিজ পদার্থ, বন ইত্যাদি হতে পারে। মানুষ সৃষ্ট সম্পদ হতে পারে, মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করে, যেমন ধরো রাস্তা, তারপরে সেতু, ব্রিজ ইত্যাদি, তাই না, প্রযুক্তি ইত্যাদি হতে পারে। তারপরে দেখো নবায়নযোগ্যতার ভিত্তিতে হতে পারে, নবায়নযোগ্যতার ভিত্তিতে যেরকম পূর্ণভব সম্পদ হতে পারে, তাই না, যেরকম কৃষি জমি হতে পারে, সেটা আবার পূরণ হয়ে যাচ্ছে, সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, যে সম্পদ প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সৃষ্টি হতে পারে তাকে কিন্তু আমরা বলতে পারি নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি যেটা হচ্ছে অপূর্ণভব সম্পদের মধ্যে পারে, একবার নিঃশেষ হয়ে গেলে সহজে বা দ্রুত পুনরায় সেটা সৃষ্টি করা যায় না, যেরকম কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। প্রাপ্যতার ভিত্তিতে বলতে পারি যেরকম সব জায়গায় যেটা পাওয়া যায়, যেরকম বায়ু, সূর্যালোক। আবার স্থানীয় সম্পদের ভিত্তিতে বলতে পারি যেরকম কোনো কোনো জায়গায় খনিজ তেল পাওয়া যায়, সেটা বেশ উন্নত জায়গা। আবার আকরিক যেখানে পাওয়া যাচ্ছে লোহা, সেখানে হয়তো সেটা খুব উন্নত, এবং আমরা স্থানীয় ভিত্তিতে বলতে পারি। নেক্সট বলছে তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী। দেখো তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুতের সুবিধাগুলি কী কী। দেখো এই যে অ্যানালিসিস করছি, এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো আমি পাবলিশ করব। যদি এই অ্যানালিসিসগুলো ভালো লাগে, যদি প্রচুর ভিউ, লাইক, কমেন্ট আসে, তাহলে বুঝবো যে সবারই চয়েস আছে, তাহলে সেইভাবে কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো ঠিক এরকমই অ্যানালিসিস করবো, যেন তোমাদের পরীক্ষায় একটা রিভিশন হয়। ক্লিয়ার? আর যদি দেখি অন্য কিছু হচ্ছে তাহলে পরে নর্মাল জাস্ট কোশ্চেন জিট করে যাওয়া যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, চ্যানেলের ভিতরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে,
আর কেমন লাগছে অ্যানালাইসিসটা অবশ্যই বলবে, ভালো লাগলে অবশ্যই ভালো বলবে। ওকে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী। দেখো প্রথমতই তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের ক্ষেত্রে বলতে পারি যেরকম জলবিদ্যুতের ক্ষেত্রে জলের যে আমরা যে জলটা ইউজ করছি, জলের যে স্ট্রিম যেটা আছে সেটা কিন্তু নবায়নযোগ্য, অর্থাৎ বারবার কিন্তু সেটা আমরা পেতে পারি, অর্থাৎ শেষ হবে না, এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে আছে। কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রতে অর্থাৎ যে জীবাশ্ম জ্বালানি যেরকম কয়লা, গ্যাস, তেল বা অনেক সময় এই অন্যান্য কিছু মেটেরিয়াল ব্যবহার করছি, এগুলো কিন্তু অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পড়ছে। এগুলো কিন্তু একটা দিন শেষ হয়ে যাবে, অর্থাৎ তাপদার দিক দিয়ে এটা হারিয়ে যাবে, তাই না, কমে যাবে। তারপর যদি পরিবেশের উপর প্রভাব পড়ে তাহলে বলে জলবিদ্যুৎ যথেষ্ট পরিবেশের জন্য ভালো, অর্থাৎ দূষণ কম করে কিন্তু। তারপরে গ্রিন হাউস যদি বলি যে ইফেক্ট বা গ্যাস, এটার কিন্তু ইফেক্ট করছে না। কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রেতে যে তাপ আমরা যে মেটেরিয়ালগুলো ব্যবহার করছি সেগুলো কি দূষণ করছে, গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করছে, পরিবেশ দূষণ ঘটাচ্ছে। তারপরে আরও ব্যাপার রয়েছে, যেরকম যদি বলি যে মেনটেনার খরচা, এটা জলবিদ্যুতের ক্ষেত্রে তুলনামূলক কম, কিন্তু তাপবিদ্যুতের ক্ষেত্রে একটু বেশি। তারপর যদি বলি আরেকটা পয়েন্ট আমরা বানিয়ে বলতে পারি, এক্ষেত্রে স্থায়িত্ব, এটা কিন্তু অনেক দিন ধরে চলবে, আর এটার ক্ষেত্রে কিন্তু স্থায়িত্বটা কম, অর্থাৎ তাপবিদ্যুৎ ক্ষেত্রে স্থায়িত্বটা কিন্তু বলতে পারি না, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যতদিন আছে ততদিন পাবে, যখন শেষ তখন আর পাওয়া যাবে না। তো অনেকগুলো পয়েন্ট বানিয়ে বললাম। এবার দেখো জিপিএসের ব্যবহারগুলি কী কী। দেখো জিপিএস সাধারণত কোনো একটা জায়গাকার অবস্থান নির্ণয় করে, কীভাবে, সেখানকার অক্ষাংশ হতে পারে, উচ্চতা হতে পারে, দ্রাঘিমাংশ হতে পারে ইত্যাদির ব্যাপারে কিন্তু নির্ণয় করে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি কোনো জায়গায় রয়েছে বা কোনো একটা বস্তু রয়েছে তার সঠিক অবস্থান। আমরা অনেক সময় কিন্তু জিপিএস ট্যাগ করে কোনো জায়গায় যাই, এটার ব্যবহারটা বলছে, ক্লিয়ার তো। আবার অনেক সময় একটা রিক্সি জায়গা আমরা খুঁজে পাচ্ছি না, রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই দিক নির্দেশ হিসেবে কাজ করতে পারে। আবার যদি বলি যে বিমান বলো, মানে এরোপ্লেন বলো, জাহাজ বলো, গাড়ি বলো ইত্যাদিতে ব্যবহার করা হয়। তারপর বলতে পারি যে মানচিত্রতে ব্যবহার করা হয়, সময় নির্ধারণের জন্য ব্যবহার করা যেতে পারে, ট্র্যাকিং সিস্টেমে ব্যবহার করা যেতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনাতে ব্যবহার করা যেতে পারে, সামরিক নিরাপত্তা, বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণা, খেলাধুলা ইত্যাদি জায়গায় কিন্তু জিপিএস আমরা ব্যবহার করতে পারি। একদম ডিটেলস অ্যানালাইসিস হলো। নেক্সট দেখো আরও পয়েন্ট, নেক্সট রয়েছে দেখো প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে ভৌগোলিক বিষয়গুলির নামসহ চিহ্নিত চিত্র। দেখো এখানে 5 নাম্বার রয়েছে, তো এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। আর অ্যানালাইসিস কেমন লাগলো অবশ্যই বলবে। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরীক্ষার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। আর প্রত্যেকটা সাবজেক্টের দেখো সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই ফলো করো। ওকে, খুব ভালো থেকো।